কি হলো চম্পা? সকাল গড়িয়ে দুপুর হতে চললো, এখনো পর্যন্ত রান্নাঘরে যাওনি। আজকে দুপুরে কি শেষ পর্যন্ত আমরা না খেয়ে থাকবো নাকি? মা, আসলে সকাল থেকে একা হাতে আমি সমস্ত কাজ করছি, তার উপরে মুষলধারে বৃষ্টি, তাই রান্নাঘরে যেতে দেরি হচ্ছে। তবে আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি আনুষাঙ্গিক সব কাজ সেরেই রান্নাঘরে যাচ্ছি। চম্পা, তুমি আর বেশি কথা বলো না। সকাল থেকে কাজ করে মনে হচ্ছে উল্টে দিয়েছো। এই সংসারে তুমি ছাড়া আর কে কাজ করবে শুনি? আমার মতো রুনাও বাড়ির বউ, তাই সেও যদি আমাকে একটু সাহায্য করে তাহলে সঠিক সময় সব কাজ শেষ হয়ে যাবে। চম্পা, তুমি এসব কি কথা বলছো? তুমি ভালো করেই জানো আমার ছোট ছেলে কেষ্টর উপার্জনের টাকায় আমাদের এই সংসারটা চলছে। তাই রুনাকে দিয়ে কি করে সংসারের কাজ করানো যায় তুমি বলো। আর রইল বাকি রামের কথা, তার তো খুব সাময়িক অবদান, তাই তো তোমাকে এই সংসারে সমস্ত কাজ করতে হচ্ছে। তাহলে কি মা আপনি বলতে চাইছেন যে যার এই সংসারের আর্থিক অবদান বেশি তাকে এই সংসারের অন্য কোনো কাজ করতে হবে না, তাই তো? ঠিক বলেছ, অনেকটা তাই। তাহলে আপনি বলতে চাইছেন যে এই সংসারে আমার পরিচয় বড় বউ নয়, শুধু কাজের লোক। চম্পা, বেশি কথা বলে এভাবে সময় নষ্ট করো না, বুঝেছ? তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করো। মা, আজ আপনি আমাকে আমার আসল পরিচয়টা জানিয়ে দিলেন। এতদিন বড় বউ হিসাবে দায়িত্ব নিয়ে এই সংসারটাকে আগলে রেখেছি, কিন্তু আজ আমি জানতে পারলাম যে এই সংসারে আমার পরিচয় নেহাত একটি কাজের মেয়ে ছাড়া আর কিছু নয়। ওহ চম্পা, এবার তো দেখছি তুমি যাত্রা শুরু করে দিয়েছো। তোমাকে বললাম না বেশি কথা না বলে রান্নার ব্যবস্থা করো গিয়ে। দিদি ভাই, আমার কাপড়গুলো তোমাকে কেচে দিতে বলেছিলাম না, সেগুলো না কেচে তুমি রান্না করতে চলে এসেছো। রুনা, আমি তোমার সমস্ত কাপড়গুলো কেচে রেখেছি, কিন্তু এই বৃষ্টিতে সেগুলো বাইরে মেলে দিতে পারিনি। থাক থাক, তোমার আর এত মিথ্যে কথা সাজিয়ে বলতে হবে না। বড্ড ফাঁকিবাজি হয়ে গেছো আজকাল। কোনো একটা কাজের কথা বললেই তখন তোমার নানান ধরনের বাহানা। রুনা, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? আমি তোমার গুরুজন। আমি তো তোমাকে বললাম যে তোমার কাপড়গুলো কেচে আমি রেখে দিয়েছি, বাইরে বৃষ্টি পড়ছে তাই সেগুলো মেলতে পারিনি। বাহ বাহ, মুখে মুখে তর্ক করা শিখে গেছো তো দেখছি দিদি ভাই তুমি। এই সংসারে একটা টাকারও অবদান নেই তোমাদের, আমাদের ঘাড়ে বসে বসে খাচ্ছ, আর কাজের কথা বললে তখন গায়ে ফোসকা পড়ে যাচ্ছে না? রুনা, তুমি এসব কি কথা বলছো? সংসারে অবদান কি শুধু টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করা হয়? এতদিন ধরে যে এই সংসারটাকে আগলে রেখেছি, মুখ বুজে সমস্ত কাজ একা হাতে করছি, তার কি কোনো দাম নেই? হয়েছে হয়েছে দিদি ভাই, তোমার সাথে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। আজকাল বড্ড বেশি তোমার চোপা মুখ হয়েছে, কিছু বললেই তুমি কথা শুনিয়ে দাও। এভাবে চললে কিন্তু আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে। কিছু হয়েছে চম্পা? তুমি কাঁদছো কেন? নিশ্চয়ই মা তোমাকে কথা শুনিয়েছে। সবটাই আমার কপালের দোষ। সেই ভোরবেলা উঠে সারা দিন দুপুর বিকেল একা হাতে এই সংসারের সমস্ত কাজ করেও আমি কারো মন জয় করতে পারছি না। আমার মতো পোড়ামুখী আর দ্বিতীয়টি কেউ আছে বলো? এমন অলক্ষণে কথা তুমি বলো না চম্পা। আসলে দোষ তোমার না, আমার জন্যই তোমাকে সবার থেকে কথা শুনতে হচ্ছে। আমি যদি মোটা টাকা রোজগার করে এই সংসারে দিতে পারতাম তাহলে তোমাকেও আমার মা, ভাই এবং ভাইয়ের বউ মাথায় তুলে রাখত। তাহলে এই সংসারের ভাব ভালোবাসা, মায়া, মমতা এসবের কোনো দাম নেই? সবকিছুই কি টাকা দিয়ে বিচার করা যায়? চম্পা, তোমার কথার যুক্তি আছে, কিন্তু এই সংসারে টাকা ছাড়া কারোর কোনো দাম নেই। যে বেশি টাকা রোজগার করে তার স্থান সবচেয়ে উপরে থাকে। না না, আমি তোমার কথা মেনে নিতে পারলাম না। সব সময় সবকিছু টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না।
বর্তমান সময়ে টাকা পয়সার সবকিছুর ঊর্ধ্বে। চম্পা, সকলের মনোভাব যদি তোমার মতো হতো তাহলে তো এই পৃথিবীতে সবাই সুখী থাকতো। বাহ, আজকে রাতের খাবারে বেশ ভালো ভালো খাদ্য তালিকা রয়েছে দেখছি। পাঁঠার মাংস, চিতল মাছের পিঠির ঝাল, আর দেখে তো একেবারে মুখ দিয়ে জল পড়ে যাচ্ছে। অসাধারণ হয়েছে। কে রান্না করেছে? নিশ্চয়ই বড় বৌদি। কে আর রান্না করবে শুনি? এই সংসারে রান্না করার তো একজনই আছে। মা, বলছিলাম তুমি হয়তো আমাকে মাছ আর মাংসটা দিতে ভুলে গেছো, তাই না? না রাম, রাতের খাবারে তোমার জন্য আলু সেদ্ধ আর ডাল রাখা হয়েছে। মা, বলছিলাম আমাকে একটু মাছ আর মাংস দাও না গো। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তাই আমার খেতে খুব মন করছে। কিন্তু কেন মা? আমরা সকলে মাছ মাংস দিয়ে ভাত খাবো আর ও শুধু আলু সেদ্ধ আর ডাল। শুধু রাম নয়, রামের সাথে তোমাকেও আলু সিদ্ধ আর ডাল দিয়ে রাতের খাবার খেতে হবে। ঠিক আছে মা, আমি ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেব। চম্পা, তুমি এ বিষয় নিয়ে আর কথা বাড়িও না, কেমন? মা, আমাকে আরেক টুকরো মাছ আর একটু মাংস দাও না। এই তো দিচ্ছি, এই নে। মা, আমাকেও আপনি আরেকটু মাংস আর মাছ দিন তো। হ্যাঁ হ্যাঁ রুনা, এই তো, এই সবটুকুনি তোমার জন্য রেখেছি। মা, আমি আর খেতে পাচ্ছি না। দাদা যখন এত করে খেতে চাইছে, তাহলে আমার খাবার অবশিষ্ট থেকে তুমি দাদাকে না হয় দিয়ে দাও। থাক কেষ্ট, তোমাকে আর এত উদার হওয়ার চেষ্টা করতে হবে না। সে তোমার দাদা, আর তাকে নাকি তুমি তোমার অবশিষ্ট খাবার থেকে খেতে দিতে চাইছো? তার একটাই অপরাধ যে সে আর্থিক অবদান এই সংসারে খুবই সাময়িক, তাই তো? চম্পা, তুমি যখন আসল কারণটা বুঝেই গেছো, তাহলে সব সময় সব কথা নিয়ে এত বাড়াবাড়ি করো কেন? যেমন আছে, যেভাবে আছে সেটাই মেনে নিচ্ছ না কেন? মা, আমি সবকিছু সইতে পারি, কিন্তু কেউ আমার বরকে অসম্মান করবে তা আমি কখনোই সহ্য করব না। শুনেছেন তো মা, আমি আপনাকে বলেছিলাম না দিদি ভাইয়ের আজকাল খুব মুখ হয়েছে। রাম, তোর বউকে বলে দে সে যেন মুখে মুখে তর্ক না করে। চম্পা, তোমাকে বললাম না তুমি আর কথা বাড়িও না। আমি খুব তৃপ্তি করে আলু সেদ্ধ ডাল দিয়ে ভাত খাচ্ছি, দেখছো না? আমার মাছ মাংসের প্রয়োজন নেই। আর রাম, তুমি নদীর ধারে বসে মাছ ধরছো বুঝি? তা কি মাছ পেলে দেখি? ও দিদিমণি, আপনি? এই তো সকাল থেকে অনেক চেষ্টা করলাম, কিন্তু সেরকম মাছ পেলাম না। আজ বেশ কিছুদিন পরে নদীতে মাছ তেমন পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, কিন্তু কেন রাম? নদীতেই সচরাচর সবসময় মাছ থাকার কথা, তাহলে কেন হঠাৎ নদীতে মাছের আকাল হলো? দিদিমণি, আসলে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আকাশটা কেমন গুমড়ে আছে, তাই নদীতে তেমনভাবে মাছ পাওয়া যাচ্ছে না। ও বুঝতে পেরেছি, তাহলে নদীতে মাছ না থাকায় সংসার চালাতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে তোমার। দিদিমণি, তা তো বটেই। আমি গ্রামের ছেলে, ফসলের সময় ফসল আর অন্য সময় মাছ ধরে সংসার চালাই। বেশ কিছুদিন নদীতে মাছ কম হওয়াতে আমার রোজগার অনেক কম হয়ে গেছে, তাই সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। চিন্তা করো না রাম, বর্ষা প্রায় এসে গেছে, আর দু একদিনের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাবে, নদীর জলও বেড়ে যাবে এবং অনেক মাছ পাওয়া যাবে। তখন তোমার আর এত কষ্ট করতে হবে না। হ্যাঁ দিদিমণি, তাই তো আমি বর্ষার অপেক্ষায় আছি। এই যে শুনছো, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা বলতে চাইছো তুমি? বলছিলাম, দাদা আর দিদি ভাই আমাদের ঘাড়ে বসে বসে খাচ্ছে, এভাবে তাদের ভরণ পোষণ আমরা চিরকাল বহন করতে পারবো না। হ্যাঁ রুনা, তুমি ঠিক কথা বলেছ। বলতে গেলে এক প্রকার আমি এই লোকগুলোর খাওয়া খরচা চালাচ্ছি। বিগত কয়েক মাস ধরে দাদা এই সংসারে একটি টাকাও দিতে পারছে না।
আমাদেরও তো ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখতে হবে। এভাবে সমাজ সেবা করে বেড়ালে তো আর হবে না। কথাটা তুমি মন্দ বললে না রুনা, কিন্তু এর তো আমি কোনো বিকল্প খুঁজে পাচ্ছি না। এত বিচলিত হইও না, ঠান্ডা মাথায় চিন্তা করলে নিশ্চয়ই এর একটা বিকল্প আমরা খুঁজে বের করতে পারবো। একদম সঠিক কথা বলেছো তুমি রুনা, কিন্তু কি করে এ বাড়তি ঝামেলা থেকে মুক্তি পেতে পারি? একটা বিকল্প আমি বের করতে পেরেছি, আশা করি তুমিও আমার সাথে সহমত হবে। তাহলে বলো রুনা, তোমার কাছে কি বিকল্প আছে? বলছিলাম, দাদা আর দিদি ভাইকে যদি আমরা এই বাড়ি থেকে বের করে দিতে পারি, তাহলে আমাদের প্রায় সকল সমস্যারই সমাধান হয়ে যাবে। বাহ, খুব ভালো বিকল্প ভেবেছো দেখছি তুমি রুনা। তবে একটা কথা, যদি দাদা আর বৌদিকে এ বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তাহলে সংসারের সব কাজ কে করবে? কেন? এই সংসারের সমস্ত কাজ তখন মা করবে। বেশ বেশ, সত্যি তোমার মাথায় এত বুদ্ধি কোত্থেকে আসে গো? চম্পা, আকাশে খুব মেঘ করেছে, মনে হয় বৃষ্টি আসবে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, শুধু বাইরে নয়, আমার মনের ভিতরেও কালো ঘন মেঘ জমাট বেঁধেছে। আমি জানি চম্পা তুমি কি বলতে চাইছো, না বললেও তোমার মনের কথা আমি বুঝতে পারি। এই সংসারে সবার তিরস্কার এবং অবমাননা তুমি আর সইতে পারছো না। এর সবটাই আমার জন্য। কথায় কথায় শুধু নিজেকে দোষারোপ করো না তো। তুমি যথেষ্ট পরিশ্রমী, সেটা আমি জানি, কিন্তু কপালের দোষে আজ তোমার আর্থিক পরিস্থিতির অবনতি হয়েছে। আমার তোমার জন্য বড় চিন্তা হয় গো। তোমাকে কেউ কষ্ট দিলে আমিও যে ভালো থাকতে পারি না। আমি জানি তুমি আমাকে নিয়ে অনেক ভাবো। সেদিনের খেতে বসবার ঘটনাটা আরো বেশি তোমাকে মর্মাহিত করেছে। আসলে আমি সবকিছু সইতে পারি, কিন্তু কেউ তোমাকে অসম্মান করুক সেটা আমি একদম সহ্য করতে পারি না। তুমি চিন্তা করো না চম্পা, কালকে হয়তো বর্ষা নামবে, নদীতে জল বাড়বে। এর ফলে নদীতে অনেক বড় মাছ আসবার সম্ভাবনা। যদি বড় মাছ ধরতে পারি, তাহলে সেগুলোকে বিক্রি করে ভালো টাকা রোজগার করতে পারবো। রাম, চম্পা, আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। মা, আসুন আসুন, আগে এখানে বসুন, তারপর আপনি আমাদের কি কথা বলতে এসেছেন সেটা না হয় বলবেন। মা, কষ্ট করে তুমি আসতে গেলে কেন? আমাদের সংবাদ পাঠাতে আমরা না হয় তোমার কাছে চলে যেতাম। থাক থাক, আর আদিক্ষেতা করতে হবে না। যেটা বলতে এসেছি কান খুলে শোনো। কাল ভোর হওয়ার সাথে সাথে তুই চম্পাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবি। মা, আপনি হঠাৎ করে এ কথা বলছেন কেন? আমরা এমন কি অপরাধ করেছি যে আপনি আমাদের এই ঘর থেকে বেরিয়ে যেতে বলছেন? দেখো চম্পা, তোমরা ভালো করেই জানো এই সংসারে সমস্ত খরচা কেষ্ট চালাচ্ছে। সেই অর্থে রাম বিগত কয়েক মাস ধরে সংসারে কোনো আর্থিক অবদান দিতে পারছে না। তাই তোমাদের এই সংসার থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত আমার নিতে হলো। মা, এ কথা কি বলছো তুমি? হঠাৎ আমাদের কেন এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছো মা? বা বলো না, কেন হঠাৎ আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো? আমরা কি ভুল করেছি? রাম, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। আগে রোজগার বাড়ানোর ব্যবস্থা কর, তারপর না হয় এই সংসারে থাকার কথা ভাববি। কাল ভোর হতে না হতেই তোরা যেন এই বাড়ি থেকে বেরিয়ে যাস। মা, এই বর্ষায় আমরা কোথায় যাব? কে আমাদের আশ্রয় দেবে? আপনি কেন এত নিষ্ঠুর হয়ে গেলেন মা? আমাদের অপরাধ এটাই যে এই সংসারে আমাদের অবদান অনেকটা কম, তাই বলে আমাদের ঘর থেকে বের করে দেবেন? চম্পা, থামো। আমাদের এই বাড়ি থেকে বের করে দিয়ে মা যদি শান্তি পান, তাহলে তাই হবে। ঠিক আছে মা, সকালে আমি আর চম্পা বের হয়ে যাব বাড়ি থেকে। এই বর্ষার দিনে মা আমাদের ঘর থেকে বের করে দিল। এখন আমরা কোথায় যাব? কে আমাদের আশ্রয় দেবে? আমাদের একটাই দোষ যে আমাদের ওই সংসারে আর্থিক অবদান অনেকটাই কম। সব আমার জন্য হয়েছে চম্পা। আমি রোজগার কম করি, সংসারে আমার অবদান খুব সাময়িক, তাই মা আমাদের দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।
আরে রাম, এই বৃষ্টিতে ভিজে ভিজে তুমি আর চম্পা কোথায় যাচ্ছ? এভাবে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। এসো এসো, তুমি আমার বাড়িতে এসো। দিদিমণি আর বলো না, মা আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলো রাম? কিন্তু মাসিমা তোমাদের এই বৃষ্টির মধ্যে কেন ঘর থেকে তাড়িয়ে দিল? দিদিমণি, আসলে ওই সংসারে আমাদের আর্থিক অবদান খুব সামান্য, তাই মা আমাদের ঘর ছেড়ে বেরিয়ে যেতে বললেন। দিদিমণি, আসলে এই দুনিয়ায় টাকাই হচ্ছে সব থেকে মূল্যবান বস্তু। যার টাকা নেই, অর্থ নেই, সে সমাজে মূল্যহীন। বুঝতে পেরেছি, তবে তোমরা মন খারাপ করো না। এই টাকার জন্যই যখন তোমাদের এত লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তাহলে তোমরাও অনেক টাকা রোজগার করে স্বাবলম্বী হও, আত্মনির্ভর হও। কিন্তু কি করে আমরা স্বাবলম্বী হব? দয়া করে আমাদের উপদেশ দিন দিদিমণি। চম্পা, আশা করি তুমি সব রান্নাই করতে পারো। হ্যাঁ হ্যাঁ দিদিমণি, আমি সব রান্না করতে পারি। এখন বর্ষাকাল, তাই লোকের ভাজা বড়া খেতে ভালো লাগবে। এই ধরনের কোনো কিছু যদি তুমি বানিয়ে হাটে বিক্রি করতে পারো, তাহলে অনেক লাভ করতে পারবে। দিদিমণি, আপনি ঠিক বলেছেন। আচ্ছা, সিঙ্গারা না না, কচুরি না, হ্যাঁ হ্যাঁ পেয়েছি, আমি পালং শাকের কচুরি বানাবো। বাহ, পালং শাকের কচুরি? আমি এর আগে কখনো শুনিনি তো। এ এক ভিন্ন রকমের কচুরি হবে। বেশ, তুমি তাই করো। কাল থেকে তুমি তোমার পালং শাকের কচুরি দোকান শুরু করে দাও। রাম, তুমি চম্পাকে যাবতীয় সরঞ্জামের ব্যবস্থা করে দিও। ধন্যবাদ দিদিমণি। চম্পা, তাহলে কালকে থেকে আমরা পালং শাকের কচুরির দোকান দেব। আমি এখন হাটে গিয়ে সমস্ত ব্যবস্থা করে আসছি। দিদি, আমি পাশের গ্রাম থেকে এসেছি। আপনার পালং শাকের কচুরির কথা অনেক শুনেছি, তাই আজকে চলে এলাম পালং শাকের কচুরি খেতে। বেশ বেশ, এখনই দিচ্ছি। এই নিন, দেখুন খেয়ে কেমন হয়েছে। অসাধারণ, খুবই সুস্বাদু হয়েছে। যত না আপনার পালং শাকের কচুরির কথা শুনেছি, তার থেকে বাস্তবে অনেক বেশি সুস্বাদু। আমি বাড়ির জন্য 1 প্লেট নিয়ে যাব। ঠিক আছে, আপনি আগে খেয়ে নিন, আমি বাড়ির জন্য প্যাকিং করে দিচ্ছি। চম্পা, আজকে কতটা মাস হয়ে গেল তোমার কঠোর পরিশ্রমে আজ আমাদের বাড়ি ঘর সবকিছু হয়েছে। কোনো কিছুর অভাব নেই। আমি সত্যি খুব ভাগ্যবান যে তোমার মতো একজন গৃহিণী পেয়েছি। শুধু কি আমার একার পরিশ্রম? তুমিও তো আমার পাশে সেই প্রথম দিন থেকে প্রতিটা পদক্ষেপে সাহায্য করেছো। কত কষ্ট করেছো বলো তো এই দোকানটা দাঁড় করাতে। আমিও নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে তোমার মতো একজন স্বামীকে আমি পেয়েছি। মনটা ব্যাকুল হয়ে আছে। কতদিন হলো মাকে দেখি না। ভাবছি মার সাথে একবার দেখা করে আসি, কিছু টাকা মাকে দিয়ে আসি। বেশ তো, তাহলে তুমি না হয় কাল ওই বাড়ি গিয়ে মাকে দেখে আসো। চম্পা, তুমি আমার সাথে যাবে না? না, আমি ওই বাড়িতে আর যাব না। যে লাঞ্ছনা অবমাননা আমি ওই বাড়ি থেকে পেয়েছি, সেটা আমি কি করে ভুলি বলো? আমাকে তুমি জোর করো না। ঠিক আছে চম্পা, তাহলে আমি না হয় মায়ের সাথে দেখা করে আসি। কি হলো মা, আজকে খেতে পাবো না নাকি? দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখনো অবধি আপনার রান্না শেষ হয়নি? রুনা, তুমি আমাকে এভাবে চাপ দিতে পারো না। সকাল থেকে একা হাতে আমি খেটে যাচ্ছি। আমারও তো বয়স হয়েছে, আমি তো বসে নেই, একের পর এক কাজ করেই যাচ্ছি। কি বললেন? আপনার তো দেখি অনেক চোপা মুখ হয়েছে। খেয়ে খেয়ে আপনার শরীরের চর্বি বেড়ে গেছে, তাই না? আজ থেকে আপনার রাতের খাওয়া বন্ধ। খাই তো কটা ভাত, তার উপর যদি তুমি আমার রাতের খাওয়া বন্ধ করে দাও, তাহলে তো সকালে উঠে আমি কোনো কাজই করতে পারবো না। আপনার বড় মুখ হয়েছে না? দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি মজা। এই নিন, এবার আপনার বকবক করা বন্ধ হবে।
মাগো, মরে গেলাম। শেষমেশ তুমি আমাকে মারলে, আমার গায়ে হাত তুললে। আসলে আমারই পাপের ফল আমি পাচ্ছি। আমার সোনার টুকরো রাম আর লক্ষ্মী চম্পাকে এই ঘর থেকে তোমার কথায় বের করে দিয়েছি, তাই আজ আমার এই দুর্দশা। তাহলে যান না, আপনার সোনার টুকরো রামের বাড়িতে যান। এখানে বসে বসে কেন অন্ন ধ্বংস করছেন? মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? রাম, বাবারে তুই এসেছিস বাবা। দেখ, রুনা আমার গায়ে হাত তুললো, সংসারের সমস্ত কাজ আমাকে দিয়ে করায়, ভালো মতো খেতে অবধি দেয় না। আজ শেষমেশ আমাকে মারলো বাবা। তুই আমাকে নিয়ে যা বাবা। আমি জানি আমি অনেক ভুল করেছি, তাই আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখনই আমার বাড়িতে নিয়ে যাব। আরে যান যান, এসব লেকচার আমাকে দিতে আসবেন না। বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে এই বুড়িটাকে নিয়ে। মা, মাগো, দাদা, আরে ও দাদা, চম্পা বৌদি, আমি কেষ্ট। এই কেষ্ট, আয় আয়, ভেতরে আয়। কি হয়েছে? তোকে এত বিচলিত দেখাচ্ছে কেন? বলো না দাদা, আমি আমার কাজটা হারিয়েছি, তাই রুনা আমাকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। সর্বনাশ, এ কি কথা! আগে বল, কাজটা কেন হারিয়েছিস? সবই আমার কপাল দাদা, কি আর বলি। কাজ হারানোর কথা শুনে রুনা আমাকেও মারধর করে এবং ঘর থেকে বের করে দেয়। শুনেছি তোমাদের পালং শাকের কচুরির দোকান খুব বিখ্যাত হয়েছে, তাহলে দাদা আমাকে সেখানে একটি কাজের ব্যবস্থা করে দেবে? কেষ্ট, আমরা সকলে আমাদের পাপের ফল ভোগ করছি। যে ব্যবহার আমরা রাম আর চম্পার সাথে করেছি, তারই কর্মফল ভোগ করছি। মা, আপনি এসব কথা ছাড়ুন। আপনার শরীর ভালো নেই, তাই এসব নিয়ে চিন্তা করবেন না। আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন, অনুশোচনা করছেন। এর থেকে বেশি আর কি বা হতে পারে বলুন? লতা ঠিক বলছে মা, তুমি ওসব নিয়ে ভেবো না। কেষ্ট, তুইও চিন্তা করিস না। কালকে থেকে তুইও আমাদের দোকানে আমাদের সাথে কাজ করবি, সাহায্য করবি। হ্যাঁ কেষ্ট, তুমিও আমাদের সাথে দোকানে যাবে। আর হ্যাঁ, এখন একবার আমরা সকলে মিলে রুনার কাছে গিয়ে ওকে বোঝাবো। আশা করি ওসব বুঝতে পারবে এবং আবারও আগের মতো সকলে মিলে আমরা একসঙ্গে থাকবো। ইস, রাগের মাথায় বুড়ি আর কেষ্টকে তো ঘর থেকে বের করে দিলাম। এখন বাড়ির সমস্ত কাজ আমাকেই যে করতে হবে। কি ভুল করলাম! অন্তত কেষ্টকে বের করে দেওয়া উচিত হয়নি। এখন আর বলে কি হবে? না, যাই, আগে এক কলসি জল নিয়ে আসি। কিন্তু এত বৃষ্টি পড়ছে, বাইরে কাদা, কি আর করি? জল না আনলে তো রান্না হবে না, তাহলে খাবো কি? না, যাই, জল আনতে যাই। ও বাবারে, আমার যে পাটা ভেঙে গেল। ও মা গো, কেউ আছো? আমায় সাহায্য করো। কে আছো গো? মরে গেলাম, এত ব্যথা, পারছি না সইতে। কেউ আছো? রুনা, এ কি? তুমি কিভাবে পড়ে গেলে? দিদি ভাই, তুমি? দিদি ভাই, আমাকে বাঁচাও। আমি জল আনতে যাচ্ছিলাম আর পা পিছলে পড়ে গেলাম। আমার পাটা ভেঙে গেছে গো। দিদি ভাই, খুব ব্যথা করছে। খুব ভালো হয়েছে, যেমন কর্ম তেমন ফল। অন্যকে কষ্ট দিলে সেই কষ্ট নিজে ভোগ করতে হয়। কেষ্ট, এখন এসব কথা বলবার সময় না। আগে রুনাকে সুস্থ করবার কথা নিয়ে চিন্তা কর। দাদা, দিদি ভাই, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি আমার বড় ভুল হয়ে গেছে। আমি সকলের সাথে খারাপ ব্যবহার করেছি। আমি আর কখনো এমন কাজ করব না। আমাকে ক্ষমা করে দাও তোমরা।
রুনা, তুমি কেঁদো না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, সেটাই যথেষ্ট। আমরা সকলে তোমাকে আমাদের ঘরে নিয়ে যাব এবং চিকিৎসা করে তোমার পা সারিয়ে তুলবো। তুমি কেঁদো না। আমি তোমাদের সকলের কাছে আবারও ক্ষমা চাইছি। আমি তোমাদের সাথে যা ব্যবহার করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু তোমরা এতটাই উদার যে আমার সব ভুল ক্ষমা করে আমাকে আমার এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়েছো। আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। রুনা, তুমি আমাদেরই পরিবারের একজন সদস্য। একটি পরিবারের ঝগড়াঝাঁটি মান অভিমান লেগেই থাকে। তার মানে এই নয় যে পরিবারের কারোর বিপদ হলে তার খারাপ গুণ বিচার করে তাকে এড়িয়ে যাব। তোমার দাদা ঠিক কথা বলেছে রুনা, আর এসব নিয়ে ভেবো না। আমরা সকলে আবারও একসাথে মিলেমিশে আনন্দে থাকবো।